করোনা সংক্রমণ ঠেকাতে ঢাকাকে বিচ্ছিন্ন করার বিকল্প নেই। প্রবেশ পথে কড়াকড়ি থাকলেও সচল ফেরি চলাচল, বিশেষজ্ঞদের উদ্বেগ। করোনাকালে উৎসবের আমেজে মানুষ গ্রামে যেতে ঢাকা ছাড়ার হিড়িক। ঈদ কেনাকাটায়ও মানা হচ্ছে না স্বাস্থ্য নির্দেশনা। দেশে সর্বোচ্চ আক্রান্তের দিনে রেকর্ড প্রাণহানি, মৃত্যু কমছে ইউরোপ আমেরিকায়। ভারতে আজ থেকে 12 ঘন্টার কারফিউ। দেশে 93,000 মানুষের জন্য ভেন্টিলেটর একটি সংকটের চিত্র, বলছেন বিশেষজ্ঞরা। করোনা চিকিৎসায় এখনো এগিয়ে আসেনি বেসরকারি হাসপাতাল। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আম্ফান। উপকূলীয় অঞ্চলে 7 নম্বর বিপদ সংকেত, জলোচ্ছ্বাস হতে পারে 4 থেকে 5 ফুট। ক্ষতি মোকাবেলায় প্রস্তুত সরকার। ডেঙ্গু দমনে ঢাকার 2 মেয়রকে করা নির্দেশনা স্থানীয় সরকার মন্ত্রীর। এডিস মশার প্রজনন স্থল মিললে দেয়া হবে মামলা। এবং মাশরাফির ব্রেসলেট বিক্রি হলো 42 লাখ টাকায়। পুরো অর্থ যাবে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনে, ব্যয় হবে করোনা দুর্গতদের সহায়তায়। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। দর্শক সবাইকে স্বাগত। সন্ধ্যা 7টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তামিমুর রহমান তন্ময় এবং আমি আফরিন আনোয়ার। দেখছিলেন শিরোনাম। ফরেটিক কোটিকৃত মরিচারোধী ও বিদ্যুৎ সাশ্রয়ী মার্কুইজ পাম্প। মার্কুইজ এনার্জি সেভিং পাম্প। এবারে পুরো খবর। শুধু মুখেই করোনা সংক্রমণ রোধে ঢাকাকে বিচ্ছিন্ন করার ঘোষণা, কিন্তু কার্যত বাস্তবায়ন নেই। রাজধানীতে ঢোকা এবং বের হওয়ার নিষেধাজ্ঞা দেওয়ার পরও প্রায় দিনভর সচল ছিল ফেরিঘাটগুলো। লাখো মানুষ নিয়ম নীতি আর শারীরিক দূরত্বের তোয়াক্কা না করেই সবাই ঘরমুখ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এমন যাচ্ছে তাই অবস্থা চলতে থাকলে ঢাকাকেও রক্ষা করা যাবে না, সাথে দেশও হবে আরও অনিরাপদ। তাই ঢাকাকে বিচ্ছিন্ন করার বিকল্প নেই। প্রতিনিধিদের তথ্যচিত্রে আশিকুর রহমান শ্রাবণ জানাচ্ছেন বিস্তারিত। এইসব দৃশ্য দেখে কি একবারও ভাবার সুযোগ আছে রাষ্ট্রীয় নির্দেশনায় ঢাকা পুরো দেশ থেকে বিচ্ছিন্ন? দিনভর মুন্সিগঞ্জের মাওয়াঘাটে এভাবেই ঢাকা ছাড়তে মরিয়া ছিল মানুষ। ঘরে ফেরার এই যুদ্ধে না আছে স্বাস্থ্যবিধি, না আছে শারীরিক দূরত্ব। পাটুরিয়া ঘাটেও একই চিত্র। ফেরিতে জরুরি সেবার গাড়ি হাতে গোনা, কিন্তু মানুষ অগণিত। সবারই ভিন্ন অজুহাত। সবাই দেশে বাড়িতে চলে গেছে, আমি এখন এখানে আটকে পড়ছি, এই জন্য চলে যাচ্ছে এখন ঈদ করতে। দেশের বাড়ি যাইতে সামনে আরো লকডাউন বাড়ায় দিতেছে, তা আমরা কি করব? ফেরি বন্ধ করেও এদের ফেরানো যাচ্ছে না, কারণ তাদের নদী পার করতে প্রস্তুত আছে নৌকা, স্পিডবোট সহ নানা মাধ্যম, যাদের পেছনে আছে রাজনৈতিক মদদ আর অর্থের খেলা। নিঃসন্দেহ সিন্ডিকেট না হলে আমাদের এখানে আটকে রেখে নৌকা সার্ভিস কেন? তাহলে ওটাও বন্ধ রাখুক। পুলিশ ছাড়া ট্রাফিকের লোকজন কাজ করছে, তারাও যে কাজটা করছে সেই কাজটা সঠিকভাবে হচ্ছে না হয়তো, বা নতুবা এই পরিমাণ লোককে কিভাবে ফেরিঘাটে এসে হাজির হয়। কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুট। করোনা ঝুঁকি মাথায় নিয়ে স্বাস্থ্যবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে পদ্মা পাড়ি দিতে ছুটছেন ঘরমুখ মানুষ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই অব্যবস্থাপনায় সংক্রমণ ছড়ানোর জন্য যথেষ্ট। মাঝে মাঝে খুলে দেয়া, লোকজন আসুক, মাঝে মাঝে চলে যায়, মাঝে মাঝে আবার শক্ত হওয়া ইত্যাদি, এই জাতীয় হজবরল কাজের মধ্য দিয়ে কিন্তু মূলত আমরা আরও অধিকতর ক্ষতির দিকে যাচ্ছি। এসব যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে কিন্তু ঢাকাকেও আমরা বাঁচাতে পারবো না, দেশকে আমরা বাঁচাতে পারবো না। তার মানে আমরা আরও দুঃখজনক ঘটনার সামনে চলে যাব। তবে পুলিশ বলছে তারা নিষেধাজ্ঞা বাস্তবায়নের চেষ্টায় আছে। পুলিশের সংশ্লিষ্ট সকল ইউনিটকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন ইন্টারসিটি এবং ইন্টার ডিস্ট্রিক্ট যে মুভমেন্টগুলো, এগুলো কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় এবং পণ্য বহনকারী এবং সেবা বহনকারী যানবাহনে কোনোভাবেই যেন যাত্রী বহন না করা হয়, সেই বিষয়টিও কঠোরভাবে দেখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু মানুষ যেভাবে করোনা প্রতিরোধে রাষ্ট্রীয় সিদ্ধান্তকে লঙ্ঘন করছে, তাতে সর্বোচ্চ সংক্রমণের সময় সংকট আরও ঘনীভূত হওয়ার শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। করোনা রোধে মানুষের চলাচল নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে পুলিশ মহাপরিদর্শকের নির্দেশনার পর রাজধানীর প্রবেশ পথগুলোয় বাড়ানো হয়েছে নিরাপত্তা চৌকি। আর নির্দেশনা না মানলে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে পুলিশ। রাজধানী ঘুরে আরো জানাচ্ছেন সহকর্মী মৌ খন্দকার।
প্রাণঘাতী করোনা সংক্রমণ রোধে আসন্ন ঈদ উল ফিতরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আন্তঃজেলা ভ্রমণে। গ্রামের বাড়িতেও যেতে দেওয়া হবে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। রোববার ভিডিও কনফারেন্সে পুলিশের সব ইউনিটকে এই বিষয়ক নির্দেশনা দেন তিনি। করোনা রোধে প্রশাসনের নির্দেশনা না মানায় সংক্রমণ সংখ্যা দিন দিন বাড়ছেই। সরেজমিনে রাজধানীর গাবতলী ও যাত্রাবাড়ি সহ অন্য প্রবেশ ও বাহির পথগুলোয় মেলে একই চিত্র। স্বাস্থ্যবিধি মানছেন না কেউই। আইন শৃঙ্খলা বাহিনী তৎপর যথেষ্ট, তাদের কথা অমান্য করে কিন্তু আমরা জনগণ রাস্তায় বেরিয়েছি। গাড়ি পাচ্ছি না, পাইলেও কেউ রাজি হচ্ছে না যাওয়ার। সাভারে ভাড়া হলো 30 টাকা, জনপ্রতি নিচ্ছে 150 টাকা। সামনে জায়গায় জায়গায় পুলিশ চেকপোস্ট করতেছে, চেক করে অত জিজ্ঞাসাবাদ করতেছে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনারের দাবি, মানুষের চলাচল নিয়ন্ত্রণে রাজধানী জুড়ে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। ঢাকায় যাতে অপ্রয়োজনে কিংবা বিশেষ কোনো কারণ ছাড়া কেউ প্রবেশ না করতে পারেন এবং ঢাকা থেকে বাইরে হতে না পারেন, সেই জন্য আমরা ঢাকার 10টি প্রবেশ মুখে বিশেষ চেকপোস্ট স্থাপন করেছি। এটা 24 ঘন্টা ধরে আমাদের চেকপোস্ট চলছে। তো আমরা আশা করছি নিজের জীবনের ঝুঁকি বিবেচনা করে অপ্রয়োজনে কেউ মুভমেন্ট করবেন না, বিশেষ করে ঢাকার ছেড়ে যাবেন না কিংবা ঢাকায় আসার চেষ্টা করবেন না। নির্দেশনা না মানলে প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। বিস্তারিত জানাতে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, জরুরি সেবা ছাড়া আসলে এই ঘাট দিয়ে কিন্তু মানুষ পারাপার হবার কথা না, কিন্তু বাস্তব চিত্র কি? ঘরমুখো মানুষ কি করে পার হচ্ছেন, কি বলছে কর্তৃপক্ষ? ধন্যবাদ আফরিন। আমি এই মুহূর্তে রয়েছি পাটুরিয়ার যে ঘাটে, সেই ঘাটটা কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু আপনি দেখছেন যে তাদেরকে প্রত্যেকটা ফেরি কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং প্রতিটি গাড়ি জরুরি পরিবহন ছাড়াও কিন্তু অন্যান্য যে যাত্রী, অন্যান্য যে পরিবহন সবই কিন্তু যাচ্ছে। একটু ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে একটু দেখাতে চাই যে এখনকার যে বাস্তবতা সেটা হচ্ছে একদম পুরো উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং প্রতিটি গাড়িতে লোকজন যাচ্ছে এবং পণ্য নিয়ে যাচ্ছে এবং যেসব লোকজন আটকা পড়েছিল সেসব লোকজনও কিন্তু তারা যেমন ঢাকার বাইরে বের হচ্ছে এবং ঢাকাও কিন্তু আসতে শুরু করেছে। এখন আসতে কোনো অসুবিধা হচ্ছে না এবং পুলিশের এখানে যে জটিলতা ছিল সেটাও কিন্তু নেই এবং যে তারা মোটামুটি যেভাবে পুলিশ প্রশাসন যেভাবে কাজ করার প্রয়োজন সেটা আসলে বাস্তবতা তা দেখা যাচ্ছে না। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাটের সর্বশেষ খবর। চলে যাচ্ছে এখন স্টুডিওতে। নাজমুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকবার জন্য। সহকর্মী নাজমুল হুদা মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে আসলে জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ অবস্থা। ঈদ সমাগত, তাই করোনার ঝুঁকি জেনেও এক শ্রেণীর মানুষ কেনাকাটায় ব্যস্ত। বড় বড় শপিং মল বন্ধ থাকায় ক্রেতারা ভিড় করছেন ছোট শপিং মল ও ফুটপাতের দোকানে। রাজধানীর বিভিন্ন এলাকায় শপিং মলগুলোতে দেখা যায় সামাজিক দূরত্বের তোয়াক্কা না করেই মানুষ সব পরিবারে ছুটছেন শপিং মলে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং ব্যবসায়ী নেতা ও জনপ্রতিনিধি সবার কথা, করোনার সংক্রমণ ঠেকাতে জরুরি ভিত্তিতে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। প্রয়োজনে মোবাইল কোর্ট কিংবা শান্ত আইন প্রয়োগ করারও পরামর্শ তাদের। হাবিবুল ইসলাম হাবিবের প্রতিবেদনে বিস্তারিত। রাজধানীর মিরপুর, যাত্রাবাড়ি কিংবা নিউ মার্কেট, বেশিরভাগ এলাকায় শপিং মলগুলোর চিত্র এমনই। কিছু কিছু জায়গায় মানুষের ভিড়ে পা ফেলার জায়গাটিও নেই। সবার বক্তব্য, সামনে ঈদ, তাই পরিবারের সদস্য কিংবা সন্তানদের আবদার মেটাতেই কেনাকাটা। কিন্তু এই সুযোগে অনেকে অভ্যাসগতভাবেই যাচ্ছেন ঈদ শপিংয়ে। মিরপুরের কিছু কিছু এলাকায় শপিং মলে আগত ক্রেতাদের কাছে সামাজিক দূরত্ব না মানার কারণ জানতে চাইলে অনেকটা খোঁড়া যুক্তি দেখিয়ে পার পেয়ে যাওয়ার চেষ্টা। এখানে যে পরিস্থিতি, সংক্রমণের ঝুঁকি মুক্ত রাখার মতো পরিবেশ নেই। বাজার তো করতেই হবে, এখন থেকে রোজা চলতেছে, ঈদও চলে আসতেছে, তো আমাদের তো মানে খাবার দাবার জন্য বাজার তো করা লাগে। মালিকপক্ষের দাবি, তারা শর্ত মেনেই শপিং মলগুলো খুলছেন, তবে ছোট ছোট বিপণী বিতানগুলোতে দেখা যায় প্রচণ্ড ভিড়। এই 2-1 দিন যাবত এটা কন্ট্রোল করতে পারছি না, ডিউ টু শর্টেজ অফ টাইম। ঈদের জামা কিনতে যে আমি আক্রান্ত হয়ে আমার পরিবার সহ সারা সমাজ ব্যবস্থা এটাকে মহামারীতে ফেলে দিলাম, তো এটা তো অনেক বড় দুঃখজনক ব্যাপার। জনস্বাস্থ্য বিশ্লেষক ও ব্যবসায়ী নেতারা বলছেন, বাংলাদেশে শপিং মল খোলা রেখে সামাজিক দূরত্ব মানা সম্ভব নয়। তাই শিগগিরই প্রয়োজন মোবাইল কোর্টের ব্যবস্থা কিংবা তার চেয়েও কঠোর হওয়া। ইতিমধ্যে আমরা লক্ষ্য করলাম যে যারা ক্রেতা সাধারণ আসছেন মার্কেটে, তারাও ভাবে স্বাস্থ্যবিধি মানছেন না, আর আমাদের ব্যবসায়ীদের মধ্যে কিছু সমস্যা আছে। সেই ক্ষেত্রে সরকার যদি মনে করে যে নতুন করে পরিবর্তিত পরিস্থিতিতে অন্য কোনো সিদ্ধান্ত নেবে, আমরা সেটা মেনে চলব। আমি মনে করি মোবাইল কোর্ট শুধু নয়, প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনী এবং সামরিক বাহিনীর সহযোগিতা নিয়ে এক্ষুনি
এই বিষয়ে কঠোর তদারকির ব্যবস্থা জারি করা প্রয়োজন। করোনার সংক্রমণ ঠেকাতে এখনই ব্যবস্থা না নিলে আরও ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে বলে মনে করেন তারা। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। করোনা ভাইরাসে একদিনে সর্বোচ্চ 21 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 349 জনে। 24 ঘন্টায় নতুন শনাক্ত 1602 জন, ফলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 23,870 জন। সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। তারা আরও জানান, গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 9,788টি। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 21 জন, এ পর্যন্ত 349 জন। ঢাকা ডিভিশনে 12 জন, চট্টগ্রাম ডিভিশনে 7 জন, সিলেট ডিভিশনে 1 জন, রাজশাহী ডিভিশনে 1 জন। সুস্থ হওয়ার হার 19.21 এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.46। এদিকে কোভিড-19 বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 48,30,000-এ। 213টি দেশে প্রাণ হারিয়েছেন 3,17,500-এর বেশি মানুষ। গেল সপ্তাহের তুলনায় 24 ঘন্টায় তুলনামূলক কম মৃত্যু হচ্ছে যুক্তরাষ্ট্রে। 865 জনের বেশি নতুন মৃত্যুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে সেখানে প্রায় 91,000। গেল 24 মার্চের পর করোনা আক্রান্ত হয়ে সর্বনিম্ন মৃত্যু হয়েছে যুক্তরাজ্যেও। দেশটিতে একদিনের প্রাণ হারিয়েছে 170 জনের বেশি। স্পেনেও 2 মাসের মধ্যে ভাইরাস মৃত্যু নেমে এসেছে 100-র নিচে। ব্রাজিলে নতুন করে প্রাণ হারিয়েছে 485 জন। এদিকে করোনার প্রকোপ পুরোপুরি দূর না হলেও বিশ্বের বেশিরভাগ দেশই শিথিল করছে লকডাউন। তবে ভারতে প্রবল মাত্রায় সংক্রমণ বাড়তে থাকায় তৃতীয় দফায় লকডাউন শেষে 31 মে পর্যন্ত চতুর্থ দফায় লকডাউন শুরু হয়েছে। সেই সাথে সন্ধ্যা 7টা থেকে সকাল 7টা পর্যন্ত দেশ জুড়ে জারি হয়েছে রাত্রিকালীন কারফিউ। আগে জানিয়েছি, করোনা নিয়ে তীব্র সংকটের মধ্যে আশার আলো দেখাচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কোভিড-19 প্রতিরোধী সম্ভাব্য ভ্যাকসিন। প্রথম ক্লিনিক্যাল ট্রায়ালে ভালোই সাফল্য এসেছে বলে দাবি করেছে সেখানকার গবেষকরা। সফলতা অব্যাহত থাকলেও আগামী সেপ্টেম্বরের মধ্যেই 3 কোটি ব্রিটেনবাসীর কাছে পৌঁছানোর পরিকল্পনা করছে ব্রিটিশ সরকার। এদিকে করোনার ভ্যাকসিনের প্রতিষেধক তৈরির দাবি করেছে বিশ্বের অন্যতম সিগারেট প্রস্তুতকারী সংস্থা ব্রিটিশ আমেরিকা টোবাকো। মানুষের শরীরে পরীক্ষামূলক প্রয়োগের জন্য তারা প্রস্তুত বলে জানিয়েছে সংস্থাটি। প্রাণঘাতী করোনার তীব্র ঝুঁকির মধ্যেই উপকূলের দিকে ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় আম্পান। পূর্বাভাস বলছে 19 মে দিবাগত রাতে খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী উপকূলে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে। মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তাই 7 নম্বর বিপদ সংকেত দেখানো হচ্ছে। দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোকাবেলায় উপকূলে খাদ্য ও আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। প্রতি জেলাতে পাঠানো হচ্ছে পর্যাপ্ত শুকনো খাবারও। বিস্তারিত জানাচ্ছেন তানজিল মেহেদি। শনিবার রাতে যেন শনি পেয়েছে। বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপটি রূপ নিয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড়ে। থাইল্যান্ড এ ঝড়ের নাম রেখেছে আমফান, আর তা ধেয়ে আসছে বাংলাদেশের উপকূলের দিকে। সোমবার দুপুর পর্যন্ত উপকূল থেকে 1000 কিলোমিটার দূরে অবস্থান করছে আমফান। তবে ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড়টির কেন্দ্রের 85 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় 210 কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে 220 কিলোমিটার পর্যন্ত বাড়ছিল। 19 মে শেষ রাত থেকে 20 মে বিকাল পর্যন্ত উপকূল বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে। এটা হচ্ছে খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চল থেকে। স্বাভাবিক জোয়ার সাথে 4-5 ফুট উঁচু জলোচ্ছ্বাস হতে পারে এবং প্রচন্ড বাতাস আর বৃষ্টি হবে। ঘূর্ণিঝড় আমফান মোকাবিলায় প্রস্তুতি সম্পন্ন করেছে সরকার। করোনা ভয়াবহতা মাথায় রেখে বেশি সংখ্যক আশ্রয়কেন্দ্র প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে। সামাজিক দূরত্ব বজায় রেখে অবস্থানের জন্য এবার বলছি বেশি করে সাইক্লোন শেল্টার ইকুইজিশন করার জন্য স্কুল কলেজ মাদ্রাসা ভবন যেগুলো আছে সেগুলো আমরা নিতে বলছি। অলমোস্ট সাইক্লোন শেল্টার সব প্রিপেয়ার্ড হয়ে গেছে। ত্রাণ প্রতিমন্ত্রী জানান, 7 নম্বর বিপদ সংকেত ঘোষণার পরই লোকজনদের আশ্রয় কেন্দ্রে নেওয়া হবে। ডিসিদের কাছে চাল এবং নগদ টাকা আছে, আর শুকনা খাবার আজকে আমরা পাঠিয়ে দিচ্ছি সব জায়গায়।
খাবার, তার সাথে শিশুদের খাবার, তারপরে তারা গরু ছাগল এনে বাঁধবে সেজন্য গো খাদ্য, এগুলো দেওয়া হচ্ছে। এদিকে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে থাকা সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আম্পান। বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাহাত খান। রাহাত, ঘূর্ণিঝড় মোকাবেলায় উপকূলীয় এলাকাগুলোতে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আফরিন আপনাকে। আসলে প্রস্তুতি বলতে আমরা যেটি দেখছি এই মুহূর্তে বিভাগীয় প্রশাসন থেকে জেলা প্রশাসন, সেখান থেকে উপজেলা প্রশাসন এবং ইউনিয়ন পরিষদ পর্যন্ত নির্দেশনা দেওয়া হয়েছে যাতে ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই উপকূলীয় এলাকার মানুষ, অর্থাৎ যারা কাঁচা ঘরবাড়ি বা মানে খুব নড়বড়ে ঘরবাড়ি রয়েছে সেই অঞ্চলের মানুষ, অর্থাৎ চরাঞ্চলের মানুষ বা নদী তীরবর্তী এলাকার মানুষকে সাইক্লোন শেল্টারে যেতে আহ্বান জানানো হচ্ছে। মূলত এই তাদেরকে আহ্বান জানানো হচ্ছে এবং সতর্ক করা হচ্ছে যাতে তারা ঝড়ের আগে তাদের যে সম্পদ বা যেগুলো মূল্যবান সম্পদ সেগুলো নিয়ে তারা সাইক্লোন শেল্টারে চলে যায়। এর পাশাপাশি আমরা দেখেছি যে বিভাগীয় প্রশাসন থেকে যে সংশ্লিষ্ট সকল বিভাগ, অর্থাৎ স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, সড়ক জনপথ, এলজিডি, প্রত্যেকটি বিভাগকে তার নিজ নিজ অঙ্গন থেকে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। আর বলা হয়েছে যে যাতে ঝড় পরবর্তী সময় যাতে দ্রুত রেস্কিউ করা যায়, অর্থাৎ উদ্ধার তৎপরতা চালানো যায় সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। এই ছিল বরিশাল থেকে। চলে যাচ্ছে আফরিনের কাছে। রাহাত, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। আবার করোনা প্রসঙ্গের খবর। দেশে মোট ভেন্টিলেটর আছে 1769টি। সেভ দ্য চিলড্রেনের তথ্য মতে মোট জনসংখ্যার 93,273 জনের জন্য বিপরীতে মাত্র একটি ভেন্টিলেটর ব্যবহার হয়। আর করোনা চিকিৎসায় ভেন্টিলেটর যুক্ত আইসিইউ সেবা আছে মাত্র দেশের 17টি জেলাতে। একই সাথে আইসিইউগুলোতে নেই পর্যাপ্ত দক্ষ জনবল, অনেক উপজেলায় নেই অক্সিজেন সাপ্লাই। বিশেষজ্ঞরা বলছেন জনপ্রত্যাশা অনুযায়ী চিকিৎসা ব্যবস্থা গড়ে না ওঠায় করোনা দুর্যোগে হিমশিম খাচ্ছে চিকিৎসা কার্যক্রম। বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। সারা দেশে সরকারি বেসরকারি মিলিয়ে মোট হাসপাতাল 5,709টি। সরকারি হাসপাতালের ভেন্টিলেটর যুক্ত আইসিইউ সংখ্যা 432 আর বেসরকারি আইসিইউ 737টি। আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেনের তথ্য মতে দেশে মোট 1769টি ভেন্টিলেটরের মধ্যে মোট জনসংখ্যার 93,273 জনের বিপরীতে ব্যবহৃত হয় একটি ভেন্টিলেটর, যেখানে এখনও বেশ কয়েকটি জেলা উপজেলায় নেই কোনো আইসিইউ সুবিধা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি 6 জন করোনা রোগীর মধ্যে একজনের শ্বাসকষ্টজনিত সমস্যা থাকে, যা পরে গুরুতর হয়ে ওঠে, আর এর জন্য প্রয়োজন ভেন্টিলেটর সেবা। যে অল্প সংখ্যক ভেন্টিলেটর রয়েছে এই মুহূর্তে সেই ভেন্টিলেটর দিয়ে কিন্তু কোভিড আক্রান্ত রোগীদের চিকিৎসা করা সম্ভব নয়। এবং আমি আপনার মাধ্যমে তাদেরকে অনুরোধ করব অন্ততপক্ষে মানুষের ক্রাইসিস সময় মানুষের কাছ থেকে মুনাফা লাভের বিষয়টি একটু কম করা যায়। এছাড়া সরকারি হাসপাতালগুলোতে এক্সরে সহ নানা প্যাথোলজিক্যাল টেস্টটুকুও মেলে না অনেক ক্ষেত্রে। বিপরীতে বেসরকারি হাসপাতালে জোটে টেস্টের উচ্চ মূল্য ফির খড়ক। আমাদের যে বর্তমানে চিকিৎসা ব্যবস্থাপনা, স্বাস্থ্য ন্যায় বলে চিকিৎসা, এটা জনপ্রত্যাশা অনুযায়ী তো হয়নি। যে জনপ্রত্যাশা নিয়ে আমাদের চিকিৎসা ব্যবস্থাকে সাজায় তুলতে হবে। এক্ষেত্রে মানুষকে ন্যূনতম স্বাস্থ্যসেবা দিতে চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় সুশাসন ও চিকিৎসা ব্যবস্থায় সমন্বয় নিশ্চিত করার পরামর্শ বিশেষজ্ঞদের। যদি প্রত্যেকটা উপজেলায় এই ন্যূনতম চিকিৎসা সুবিধাগুলো নিশ্চিত করতে পারে, যেমন এক্সরে, আলট্রাসোনো এবং কিছু মৌলিক প্যাথোলজিক্যাল পরীক্ষা, তাহলে রোগীরা শুধু করোনাকালীনই উপকৃত হবে না, এটা ভবিষ্যতেও অনেক উপকৃত হবে। দেশে মোট 654টি সরকারি হাসপাতালের মধ্যে করোনা চিকিৎসায় নির্ধারিত হাসপাতাল 89টি, এতে আইসিইউ বেড 329টি। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় এখনো এগিয়ে আসেনি দেশের বেশিরভাগ বেসরকারি মেডিকেল কলেজ ও বেসরকারি হাসপাতাল। জাতির এই ক্রান্তি লগ্নে তারা হাত গুটিয়ে বসে আছেন। এদিকে বেসরকারি হাসপাতালগুলো করোনা চিকিৎসা সেবা দেওয়ার জন্য অস্বাভাবিক টাকা চাচ্ছে এমন অভিযোগ পাওয়া যাচ্ছে। মহামারীর এই সময়ে ব্যবসায়িক মনোভাব পরিহার করার তাগিদ দিয়েছেন তাই বিশেষজ্ঞরা। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে।
করোনা ভাইরাসের চিকিৎসায় সরকারের পাশাপাশি কাজ করবে দেশের ৬৯টি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল। গত ৯ এপ্রিল অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে যুক্ত হয়ে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন এমন ঘোষণা দেয়। করোনা ভাইরাস সংক্রান্ত যে কোনো দুর্যোগে ৬৯টি প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতাল সরকারের পাশে থেকে জনগণকে সেবা দেওয়ার জন্য বদ্ধপরিকর। কিন্তু বাস্তবতা ভিন্ন। প্রায় ১.৫ মাস পার হলেও মাত্র একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল করোনা চিকিৎসায় যুক্ত হয়েছে। আমি চাইলেই কিন্তু আমি শুরু করতে পারবো না, এটা গভর্নমেন্ট পারমিশন দিতে হবে। আর আরেকটা হচ্ছে আমরা গভর্নমেন্টকে ৭টার কথা বলছি, আমাদের ৭টা রেডি আছে এবং 2-3টার প্রপোজাল অলরেডি মিনিস্ট্রিতে পেন্ডিং আছে। দেশে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে ৬৯টি। এছাড়া সারা দেশে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক আছে ১০,০০০-এর বেশি। এর মধ্যে বর্তমানে মাত্র 2টি বেসরকারি হাসপাতাল করোনা রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছে। সাফিসিয়েন্ট সিকিউরিটি ইকুইপমেন্টস দিতে হবে, সাফিসিয়েন্ট ফিনান্সিয়াল সাপোর্ট দিতে হবে, সাফিসিয়েন্ট টেস্ট করার সুযোগ দিতে হবে, ফ্রন্টলাইন সোল্ডার তাদেরকে ইন্স্যুরেন্সের সুবিধা দিতে হবে। মহামারীর মধ্যে করোনা ভাইরাসের চিকিৎসা দিতে বেসরকারি হাসপাতালগুলো সরকারের কাছে অস্বাভাবিক টাকা দাবি করছে বলে গত শনিবার অসন্তোষ প্রকাশ করেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। ৩৬৫ দিন বাণিজ্য করেছেন, যারা বাণিজ্য করে আপনার লক্ষ না যে হাজার হাজার কোটি টাকা যারা কামিয়েছেন, তারাও আজকে এই বাণিজ্যের প্রতিযোগিতায় কিন্তু নেমে গেছেন, আমরা দেখতে পাচ্ছি। দর কষাকষির সময় এটা নয়, বারবার আমি বলছি, মুনাফা অর্জনের সময় এটা নেই। এটি হচ্ছে বিপদের সময় সবাইকে একসাথে ঐক্যবদ্ধ হয়ে মানুষের সেবা করতে হবে। দেশে করোনা আসার পর থেকে বেশিরভাগ বেসরকারি হাসপাতাল সব ধরনের চিকিৎসা বন্ধ রেখেছে। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। মশক নিধনে দ্রুত সময়ের মধ্যে সমন্বিত উদ্যোগ নেয়ার অঙ্গীকার করেছেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস। আর সরকারি অফিসেও মশার লার্ভা পেলে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। আর ডেঙ্গু প্রতিরোধে শুধু জরিমানায় নয়, আরও কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য 2 মেয়রকে নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্টে বিস্তারিত। দেশে যখন করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে, ঠিক তখনই ডেঙ্গু মশার উপদ্রবও উকি দিচ্ছে। গেল বছর ডেঙ্গু ও চিকুনগুনিয়ার কারণে বেশ দুর্ভোগ পোহাতে হয় স্থানীয় সরকার মন্ত্রণালয় ও ঢাকার 2 সিটি কর্পোরেশনকে। গেলবার অভিজ্ঞতা কাজে লাগিয়ে মশক নিধনে আগে থেকে কাজ শুরু করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ডেঙ্গু প্রতিরোধে সোমবার দুপুরে নিজ দপ্তরে ঢাকার সদ্য দায়িত্ব পাওয়া 2 মেয়রের সাথে বৈঠক করেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। এ সময় মন্ত্রী 2 মেয়রকেই ফুল দিয়ে শুভেচ্ছা জানান। নবনির্বাচিত 2 মেয়র সমন্বিতভাবে মশক নিধনের পাশাপাশি সরকারি অফিস আদালতে ডেঙ্গুর লার্ভা ফেলে ব্যবস্থার বিষয়ে মন্ত্রীর কাছে স্পষ্ট নির্দেশনা চান। 1 জুন থেকে যেন আমরা ব্যাপকভাবে কর্মযজ্ঞে নামতে পারি, সেই প্রস্তুতি আমরা গ্রহণ করব ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায়। আমাদের সরকারি প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোর ভিতরেই হলো লার্ভার জন্ম। যেই সব সরকারি অফিসে গ্রহণ দেখি লার্ভার জন্ম, তাদের কাকে ফাইন করব, এটি আমি আপনার থেকে আজকে পরিষ্কার জানতে চাই। শুধুমাত্র জরিমানার মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রয়োজনে আরো কঠোর হওয়ার নির্দেশনা দেন স্থানীয় সরকার মন্ত্রী। এখন বাধ্য করার জন্য আমার মনে হয় আপনাদেরকে একটু শক্ত হইতে হবে মেয়র সাহেবরা। আমি নিজেও আপনাদের সাথে যাব। এখানে নির্মাণ সামগ্রী কতগুলো ভালো রাখছে, এখানে কোথাও বালু ভালো রাখছে, এখানে কোথাও মাটি ভালো রাখছে। হু আর দেয়ার, হোয়াই দিস ডিয়ার? এবং সেখানে মধ্যে সিটি কর্পোরেশনের যে সমস্ত ইন্সপেক্টররা আছে তারা কি করে? তো ইন্সপেক্টর ইন্সপেকশন করবেন, করে এসে ধরে এরপর ডাস্ট স্ট্রিক্টলি জরিমানা করে দেন। শুধু 3-4 মাসের মধ্যে সীমাবদ্ধ না থেকে বছরব্যাপী সমন্বিত পরিকল্পনার মাধ্যমে মশক নিধন কার্যক্রম চালানোর আহ্বান জানান তাজুল ইসলাম। অ্যাপ্রুভ দ্য লাইসেন্স, তাদের লাইসেন্স দেওয়ার সময়। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। এবারে 42 লাখ টাকায় বিক্রি হলো মাশরাফি বিন মুর্তজার ব্যবহৃত ব্রেসলেট। এর পুরো অর্থ যাবে নরেল এক্সপ্রেস ফাউন্ডেশনে। ব্যয় হবে করোনায় দুর্গতদের সাহায্যে, জানিয়েছেন টাইগারদের সাবেক এই অধিনায়ক। অন্যদিকে আজ রাতে ভার্চুয়াল আড্ডায় তামিম ইকবালের অতিথি বিরাট কোহলি। বিস্তারিত আরিফুল ইসলামের রিপোর্টে। কোন ব্রেসলেটটা দিচ্ছেন যেটা সবসময় পরে থাকতেন? ওটাই? হ্যাঁ, এটাই। করোনাকালে ভার্চুয়াল আড্ডায় সরব ক্রীড়াঙ্গনের তারকারা। নিলামে মাশরাফির ব্রেসলেট খোঁজ খবর নিতে হাজির টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম। আমার ধারণা বগুড়া একটা ম্যাচে একটা ব্রেসলেট যাতে খোদাই করে লেখা মাশরাফি,
18 বছর নড়াইল এক্সপ্রেসের সঙ্গী। শুরুতে এর ভিত্তি মূল্য ছিল 5 লাখ টাকা, তবে পেছনে মহৎ উদ্যোগ। লড়াকু নেতার প্রিয় ব্রেসলেটের দর বেড়েই চলে, শেষ পর্যন্ত বিক্রি হয় 42 লাখে। কিনে নিয়েছে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংগঠন BLFCA। অর্জিত অর্থ পৌঁছে যাবে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনে, জানিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। সহায়তা করা হবে করোনা ভাইরাসের এই দুঃসময়ে অসহায় মানুষদের। আমার যে যুদ্ধের ভিতর দিয়ে যাচ্ছি অলমোস্ট, আমাদের যারা কষ্টে আছে তারা যেন ভালো থাকে। আমাদের সবার উদ্দেশ্য একই, আমার উদ্দেশ্য এটা ছিল, আপনাদের উদ্দেশ্য একই, যেন আমরা মানুষদের কিছুটা ভালো রাখতে পারি, সেটাই উদ্দেশ্য। তবে বিক্রি হলেও শেষ পর্যন্ত মাশরাফির হাতেই থাকছে প্রিয় ব্রেসলেট, কেননা কিনে নেয়ার পরেও প্রিয় ক্রিকেটারকে আবারও উপহার দিতে চান BLFCA। এই ব্রেসলেটটা আপনাকে উপহার দিতে চাই, আমাদের এই উপহারটা গ্রহণ করেন। থ্যাংক ইউ মোহন ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। তবে আপনারা নিলে আপনার একটু ফোটাও কষ্ট হবে না। করোনাকালে ক্রিকেট প্রেমীদের ভার্চুয়াল আড্ডায় মাতিয়ে তুলছেন তামিম ইকবাল। আচ্ছা তুই একটা কথা বলতো, তুই লম্বা না তোর বউ লম্বা? কে লম্বা? মাশরাফি, রিয়াদ মুশফিক ছাড়াও দেখা মিলেছে ফাফ ডু প্লেসি, রোহিত শর্মাদের। তবে আজকের অতিথি একেবারেই স্পেশাল। তামিমের আমন্ত্রণে হাজির হবেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। আরিফুল ইসলাম, নিউজ 24। আর এর মধ্য দিয়ে শেষ করব নিউজ 24 সন্ধ্যার সংবাদ। কিন্তু তবে তার আগে শিরোনামগুলো আর একবার। কর্মসংক্রমণ ঠেকাতে ঢাকাকে বিচ্ছিন্ন করার বিকল্প নেই, প্রবেশ পথে কড়াকড়ি থাকলেও সচল ফেরি চলাচল, বিশেষজ্ঞদের উদ্বেগ। করোনাকালে উৎসবের আমেজে মানুষ গ্রামে যেতে ঢাকা ছাড়ার হিড়িক, ঈদ কেনাকাটায়ও মানা হচ্ছে না স্বাস্থ্য নির্দেশনা। দেশে সর্বোচ্চ আক্রান্তের দিনের রেকর্ড প্রাণহানি, মৃত্যু কমছে ইউরোপ আমেরিকায়। ভারতে আজ থেকে 12 ঘন্টার কারফিউ। দেশে গড়ে 93,000 মানুষের জন্য ভেন্টিলেটর একটি সংকটের চিত্র, বলছেন বিশেষজ্ঞরা। করোনা চিকিৎসায় এখনো এগিয়ে আসেনি বেসরকারি হাসপাতালগুলো। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আম্পান, উপকূলীয় অঞ্চলে 7 নম্বর বিপদ সংকেত। জলোচ্ছ্বাস হতে পারে 4 থেকে 5 ফুট, ক্ষতি মোকাবেলায় প্রস্তুত সরকার। ডেঙ্গু দমনে ঢাকার 2 মেয়রকে কড়া নির্দেশনা স্থানীয় সরকার মন্ত্রীর। এডিস মশার প্রজনন স্থল মিললে নেওয়া হবে মামলা। এবং মাশরাফির ব্রেসলেট বিক্রি হলো 42 লাখ টাকায়। পুরো অর্থ যাবে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনে, ব্যয় হবে করোনা দুর্গতদের সহায়তায়। দর্শক, শেষ করছে এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।